হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা এসএলএসটির ইংলিশ পেডাগজির আরেকটা চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ স্কিলস নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রায় 11টা পেডাগজির চ্যাপ্টার শেষ করে নিয়েছি। তোমাদের যাদের কনফিউশন আছে সেই চ্যাপ্টারগুলো আগে দেখবে, তারপরে তোমরা এই চ্যাপ্টারে আসবে। এর আগে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে বিভিন্ন চ্যাপ্টার পড়েছি সেই চ্যাপ্টারগুলো আমাদের এই চ্যাপ্টারটাকে বুঝতে সাহায্য করবে। চ্যাপ্টারটার নামই হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিলস। ল্যাঙ্গুয়েজ স্কিলস, স্কিল মানে কি কৌশল, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা। তার মানে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আমাদের কি কি কৌশল দরকার সেটা আমরা শিখব। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কৌশল শিখতে গেলে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখতেই হবে, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি। তোমরা যারা ওই ক্লাসটা দেখোনি অবশ্যই ওই ক্লাসগুলো দেখবে, তবেই কিন্তু তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে। তোমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ আসবে। তাহলে দেখো কি ল্যাঙ্গুয়েজ স্কিলস। প্রত্যেকটা স্কিল শেখার ক্ষেত্রে যেমন কিছু স্টেপস থাকে, ঠিক তেমনই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রেও কিছু আমাদের স্টেপ ফলো করতে হয়। আমি তোমাদের একটা চার্টের আকারে লিখেছি। এই চার্টটাকে তোমরা ভিডিও লেকচারটার পর অবশ্যই সেভ করে রাখবে বা স্ক্রিনশট তুলে রাখবে, যাতে তোমরা পরবর্তীকালে যে কোনো সময় এটা দেখে চ্যাপ্টারটাকে বুঝতে পারো। চ্যাপ্টারটা অনেকটা ব্রড হলেও কিন্তু আমরা খুব সহজে এক্সাম ওরিয়েন্টেড, যতটুকু আমাদের এক্সামে দরকার ঠিক তেমনভাবেই আমরা চ্যাপ্টারটাকে বুঝবো। তাহলে দেখো শুরু করা যাক। প্রথম স্টেপসে কি বলছে? LSRW। LSRW মানে কি আমরা সবাই জানি। এল মানে কি লিসেনিং, এস মানে কি স্পিকিং, আর মানে কি রিডিং, আর ডাব্লিউ মানে কি রাইটিং। তাহলে একজন প্রথমে কি শেখে? একটা বাচ্চা সে প্রথমে লিসেনিং, সে কোনো কথা শোনে, তারপরে স্পিকিং, সে সেইটাকে বলে, তারপরে রিডিং, সে সেটাকে পড়ে, এবং পরবর্তীকালে ডাব্লিউ বা রাইটিং, সে সেটাকে লেখার চেষ্টা করে। তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিলসের ক্ষেত্রে এইরকমভাবে স্টেপ বাই স্টেপ একটা শিশু তার ল্যাঙ্গুয়েজ স্কিলসের ডেভেলপড হয় এবং ফাইনালি সে কথা বলতে শেখে। কিন্তু আমাদের শুধু এই LSRW এর মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ আমাদের এক্সামে আরও কিছু ডিটেলসে জানতে চায়। সেটা কি? এই যে LSRW, এটাকে আমরা যদি দুভাগে ভাগ করি সেটা কি হতে পারে? এক হচ্ছে রিসেপটিভ স্কিলস আর এক হচ্ছে কি প্রোডাক্টিভ স্কিলস। এই LSRW-কে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে রিসেপটিভ স্কিলস আর এক হচ্ছে প্রোডাক্টিভ স্কিলস। এই যে রিসেপটিভ স্কিলস এটাকে আমরা কিভাবে বুঝবো যে এর মধ্যে কোনটা রিসেপটিভ আর কোনটা প্রোডাক্টিভ? এখানেই আমাদের কনসেপ্ট কাজে লাগবে। রিসেপটিভ মানে হচ্ছে যেটাকে আমরা গ্রহণ করি। গ্রহণ করা অর্থে হচ্ছে যেখানে আমাদের নিজস্ব ভূমিকা খুব কম থাকে, মানে সেটাকে আমরা গ্রহণ করব। আর প্রোডাক্টিভ মানে কি? সেটাকে আমরা প্রডিউস করব বা উৎপাদন করব, যেখানে আমাদের ভূমিকা সবথেকে বেশি বা যেখানে আমাদের ভূমিকাটাই মুখ্য। ধরো এখানে লিসেনিংটা ধরো কেউ তোমাকে আমি কথা বলছি, এটা তাহলে তোমার রিসেপটিভ স্কিলস হবে না প্রোডাক্টিভ স্কিলস হবে? অবশ্যই তোমার রিসেপটিভ স্কিল, কারণ এই যে আমি কথাটা বলছি সেটা তুমি শুনছো, সেখানে তুমি কোনো কাজ করছো না, তুমি কোনো প্রোডাক্ট বের করছো না বা তুমি কোনো প্রোডাক্ট উৎপাদন করছো না। কিন্তু যদি আমরা আসি স্পিকিং তাহলে আমাদের কি হতে পারে? স্পিকিং আমাদের হবে প্রোডাক্টিভ স্কিলস, কারণ তখন তুমি কথা বলছো যখন, সেটা হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। ক্লিয়ার? যখন আমি কথা বলছি তুমি শুনছো, সেটা কিন্তু লিসেনিং। আমি কথা বলছি তুমি শুনছো, এটা হচ্ছে তোমার কাছে লিসেনিং। কিন্তু তুমি কথা বলছো আমি শুনছি, সেটা হয়ে যাচ্ছে স্পিকিং। তখন ওটা হয়ে যাবে তোমার কাছে প্রোডাক্টিভ স্কিলস। ঠিক তেমনই রিডিংটা তাহলে আমাদের কি স্কিল হওয়া উচিত? মনে হতে পারে প্রোডাক্টিভ, কিন্তু না, রিডিংটা আমাদের রিসেপটিভ স্কিলস, কারণ একটা বই সেটা আমরা পড়ছি, সেটা আমাদের প্রোডাক্টিভিটি কিছু নেই, সেখানে আমাদের কাজ করার কিছু নেই। কিন্তু যদি আমরা বলি রাইটিং, যখন তুমি লিখছো তখন ওটা হয়ে যাবে প্রোডাক্টিভ স্কিলস। কারণ কি? কারণ প্রোডাক্টিভ স্কিলে যখন তুমি লিখছো তখন তুমি কিছু কাজ করছো বা তুমি কিছু উৎপাদন করছো, সে তুমি যা ইচ্ছা লিখতে পারো,
সেই লেখাটা তুমিই লিখছো, কিন্তু যখন তুমি পড়ছো সেই পড়াটা কি হচ্ছে, তুমি কোনো বই দেখে পড়ছো, সেখানে তোমার ভূমিকাটা শুধু পড়ার, আর কিন্তু কোনো প্রোডাক্টিভিটি তোমার নেই। কিন্তু যখন তুমি লিখছো তখন কিন্তু তোমার ভূমিকা অনেক। তাহলে রিসেপটিভ স্কিলস আর প্রোডাক্টিভ স্কিলসের মধ্যে তফাৎ বুঝতে পেরেছো? এবার এই ছকটা দেখে নাও। তাহলে রিসেপটিভ স্কিলে আমাদের কী আসবে, এল আর আর, লিসেনিং আর রিডিং। কিন্তু যখন প্রোডাক্টিভ স্কিলসে আসবে তখন ডাব্লিউ আর এস, রাইটিং আর স্পিকিং। এটা পরীক্ষায় যদি এসে যায় যে কোনটা রিডিং, এই যে রাইটিং কোন স্কিল, তোমরা তাহলে কি বলবে, প্রোডাক্টিভ। এটা আসার সম্ভাবনা আছে। এইবারে আমাদের যত আমরা পেডাগজি নিয়ে আলোচনা করছি, যত আমরা পেডাগজি নিয়ে রিসার্চ করছি, ততই আমাদের পেডাগজি সম্পর্কে বিভিন্ন রকম টার্ম বেরিয়ে আসছে। ঠিক তেমনই দুটো টার্ম আমরা রিসেপটিভ আর প্রোডাক্টিভ স্কিলকে বলতে পারি। সেটা কি, প্যাসিভ স্কিলস আর অ্যাক্টিভ স্কিলস। আমরা রিসেপটিভ স্কিলসকে প্যাসিভ স্কিলস বলছি পেডাগজিতে, ইংলিশ পেডাগজিতে, আর প্রোডাক্টিভ স্কিলসকে কি বলছি, অ্যাক্টিভ স্কিলস। এবারে তোমাদের মনে হতে পারে যে আমরা কেন রিসেপটিভ স্কিলকে প্যাসিভ বললাম আর কেন প্রোডাক্টিভ স্কিলকে আমরা অ্যাক্টিভ স্কিল বললাম। ধরো আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস শিখেছি। আমরা অ্যাক্টিভ ভয়েসে কী দেখেছিলাম, যে সাবজেক্ট কিছু করে, আর প্যাসিভে কি সাবজেক্ট কিছু করে না। তার মানেই হচ্ছে রিসেপটিভ স্কিলস মানে সেখানে আমাদের কোনো ভূমিকা নেই, কিন্তু প্রোডাক্টিভ স্কিলস এটা হচ্ছে অ্যাক্টিভ স্কিলস, কারণ এখানে আমাদের ভূমিকাটাই মেন। তাহলে এটাও আমাদের এসে যেতে পারে যে আমরা কাকে অ্যাক্টিভ স্কিলস বলবো এই এল এস আর ডাব্লিউর মধ্যে। তখন তোমরা রাইটিং অ্যাক্টিভ স্কিল, স্পিকিং অ্যাক্টিভ স্কিল, যখন আসবে লিসেনিং সেটা হয়ে যাবে প্যাসিভ, আর যখন রিডিং আসবে সেটাও হয়ে যাবে প্যাসিভ। তার মানে আমরা কি জানলাম, যাকেই রিসেপটিভ বলবো তাকেই আমরা বলবো প্যাসিভ, আর যাকেই আমরা প্রোডাক্টিভ বলবো তাকেই আমরা কি বলবো, অ্যাক্টিভ। তাহলে এই কনফিউশনটা অবশ্যই তোমাদের ক্লিয়ার থাকা উচিত, তবেই কিন্তু তোমরা এই LSRW সম্পর্কে যে দুটো আমরা ক্লাসিফিকেশন করলাম তবেই তোমরা ভালো বুঝতে পারবে। এরপরের ক্লাসে তো আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাশন করবই, কিন্তু যদি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে কিন্তু কোয়েশ্চেন ডিসকাশন করে কোনো লাভ নেই, কারণ তোমরা কোয়েশ্চেনে গিয়ে ভালো বুঝতে পারবে না। ধরো এই চ্যাপ্টারের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ সবথেকে এই LSRWর মধ্যে, সেটা হচ্ছে রিডিং। এই রিডিং থেকেই আমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে, বা এই প্রোডাক্টিভ আর রিসেপটিভ স্কিলস এই দুটো থেকে আসে। তাহলে আমাদের রিডিংটা সম্বন্ধে একটু ডিটেলসে জানতে হবে। একদম হুবহু বইয়ে যা আছে সেটা পড়ার কোনো দরকার নেই, সামান্য কিছু কনসেপ্ট জেনে রাখলেই তোমরা ওই পরীক্ষায় ভালো উত্তর দিতে পারবে। তাহলে যদি আমরা রিডিংয়ে আসি, তোমরা এই ছকটা দেখে একটু কনফিউশন হয়ে যেতে পারে, কিন্তু আমার কথা শোনার পর তোমাদের আর কোনো কনফিউশনই হবে না। কেন হবে না সেটা এবার দেখা যাক। এই রিডিংকে দুভাগে ভাগ করতে পারি আমরা, এক হচ্ছে ইন্টেন্সিভ রিডিং আর এক হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। এবারে আমরা বুঝবো কি করে কোনটা ইন্টেন্সিভ আর কোনটা এক্সটেন্সিভ। ধরো এখানে লেখা আছে ইন্টেন্সিভ মানে হচ্ছে স্লো প্রসেস, আর এক্সটেন্সিভ মানে কি ভেরি ফাস্ট প্রসেস। এখানেই হচ্ছে কনসেপ্ট কি, ইন্টেন্সিভ রিডিং হচ্ছে যেটাকে আমরা খুব স্লো বা ধীরে ধীরে পড়ি, খুব ধীরে ধীরে পড়াটাকে সেটাকে বলা হচ্ছে কি ইন্টেন্সিভ রিডিং। আর এক্সটেন্সিভের ক্ষেত্রে কি ভেরি ফাস্ট রিডিং। ধরো আমরা কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি পড়ে গেলাম, একটা ধরো বই সেটা আমি 1 মাস ধরে পড়লাম, সেটা হবে ইন্টেন্সিভ রিডিং, মানে ওই বইটার প্রতিটা লাইন আমি বুঝে বুঝে পড়েছি। কিন্তু এক্সটেন্সিভ রিডিং আমরা খুব ফাস্ট পড়ে গেছি, একদিনেই ধরো একটা বই আমি শেষ করে দিয়েছি। তাহলে এইবারে আমাদের কনসেপ্ট আসছে ইন্টেন্সিভ রিডিংকে আরও সহজে আমরা কিভাবে বুঝবো। ধরো রিডিং থ্রু দ্য ইয়ার আর একটা কি রিডিং ইন এক্সাম টাইম। এবারে তোমাদের কনসেপ্ট একদম পরিষ্কার হয়ে যাবে। ধরো রিডিং থ্রু দ্য ইয়ার, আমরা সারা বছর ধরে আমাদের যে বিভিন্ন সিলেবাস আছে সেগুলো আমরা এক্সামের জন্য প্রস্তুতি নিই। আমরা কি সারা বছরে ধীরে 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 করে একটা টপিক শিখতে শিখতে আমরা পরীক্ষা পর্যন্ত যাই। পরীক্ষার সময় আমরা কি করি, সারা বছর আমরা যেটা পড়লাম পরীক্ষার আগের দিন সেটাকে আমরা একটা রিভিশন দেওয়ার চেষ্টা করি খুব ঝটপট। তাহলে সেটা আমাদের কি হয়ে গেল, ভেরি ফাস্ট রিডিং।
তাহলে সেটা যদি ফাস্ট রিডিং হয় সেটা আমাদের কোন রিডিংয়ের আন্ডারে পড়ে গেল? এক্সটেন্সিভ রিডিং। তাহলে এইবার এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভের সম্বন্ধে আশা করছি ধারণা ক্লিয়ার। আরও সহজে বলতে গেলে ধরো ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ এর মধ্যে একটা ডিবেট আসতেই পারে পেডাগজিতে, ইংলিশ পেডাগজিতে। কি ডিবেট? যে এর মধ্যে কোনটা বেশি ভালো মেথড। আমার মতে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ দুটোই দরকার। কেন দুটো দরকার? বইয়েতে ডিফারেন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু আমার মতে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ দুটো রিডিংই সমান গুরুত্বপূর্ণ। কারণ যদি তোমার ইন্টেন্সিভ রিডিং তৈরি না থাকে তোমার এক্সটেন্সিভ রিডিংয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? ধরো তুমি সারা বছর কিছুই পড়োনি, তুমি পরীক্ষার একদিন আগে সারা বই রিডিং পড়ে গেলে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই, নিট ফল জিরো। কিন্তু যদি তুমি ইন্টেন্সিভ রিডিং করে থাকো সারা বছর, তাহলে পরীক্ষার সময় কি ওই ইন্টেন্সিভ রিডিংটাই সারা বছর যে তুমি পড়েছো, যখন তুমি পরীক্ষার একদিন আগে এক্সটেন্সিভ রিডিং করবে বা রিভিশন দেবে খুব ফাস্ট, ভেরি ফাস্ট, তখন তোমার ইন্টেন্সিভ রিডিংটা কাজে আসবে। কারণ তুমি সারা বছর ওই চ্যাপ্টারটাকে পড়েছো এবং পরীক্ষার আগে আরেকবার রিভিশন দিয়ে ঝালিয়ে নিয়েছো। তাই ইন্টেন্সিভ এক্সটেন্সিভ দুটোই দরকার। ইন্টেন্সিভ রিডিং করলেই তবে আমাদের এক্সটেন্সিভ রিডিংয়ে আমরা যেতে পারবো। যদি আমরা ইন্টেন্সিভ রিডিং না করি আমাদের এক্সটেন্সিভ রিডিংয়ে যাওয়াটা খুবই টাফ। এইবারে ইংলিশ পেডাগজিতে যেমন আমরা প্যাসিভ স্কিলস আর অ্যাক্টিভ স্কিলস দেখলাম, যেটাকে রিসেপটিভ আর প্রোডাক্টিভের আন্ডারে আমরা ফেলেছি, ঠিক তেমনইভাবে ইংলিশ পেডাগজিতে মডার্নাইজেশন হতে হতে আমরা যেমন মডার্ন হচ্ছি, ইংলিশ পেডাগজিও মডার্ন হচ্ছে আস্তে আস্তে। কী অর্থে মডার্ন হচ্ছে? ইংলিশ পেডাগজিতেও বিভিন্ন নতুন রকমের টার্ম এসে যাচ্ছে। আগে আমরা ইন্টেন্সিভ রিডিং জানলেও কিছু কিছু এক্সামে দেখা যাচ্ছে স্ক্যানিং আর স্কিমিং নামে দুটো ওয়ার্ড আমাদের দিয়ে দিচ্ছে, সেখানেই আমাদের কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। কেন কনফিউশন ক্রিয়েট হচ্ছে? কারণ স্ক্যানিং আর স্কিমিং এই দুটো ওয়ার্ড সম্বন্ধে আমরা কোনোভাবেই পরিচিত নয়। তাহলে এই ওয়ার্ড দুটোকেও তো আমাদের পরিচিত হতে হবে। আমাদের যদি পরীক্ষায় টেটে এসে যায় তাহলে আমরা লিখব কি? পরীক্ষায় এসে গেল স্ক্যানিং সম্বন্ধে, পরীক্ষায় এসে গেল স্কিমিং সম্বন্ধে। তাহলে স্ক্যানিং আর স্কিমিং এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য কিছুই নেই, জাস্ট আমাদের কনফিউজড করার জন্য এই দুটো ওয়ার্ডকে ইংলিশ পেডাগজিতে যুক্ত করা হয়েছে। কেন যুক্ত করা হয়েছে? কারণ যাই ইন্টেন্সিভ রিডিং তাই স্ক্যানিং, যেটাই এক্সটেন্সিভ রিডিং সেটাই স্কিমিং। শুধু দুটো নতুন নতুন নাম দিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা কনফিউজড হয়ে যাই। কিন্তু যারা ভালো পড়াশোনা করেছে, যারা এটাকে জেনে গেছে, তারা ওই 1 নম্বর বেশি পাবে, তোমার থেকে অনেক নম্বর এগিয়ে যাবে। কারণ চাকরির পরীক্ষাতে 1 নম্বরের গুরুত্ব অপরিসীম। আমরা যদি 1 নম্বরও ছেড়ে আসি আমরা প্রায় 1000-2000-এর পিছনে চলে যাব। তাই যা স্ক্যানিং তাই ইন্টেন্সিভ রিডিং, কনফিউশনের কিচ্ছু নেই। যা স্কিমিং সেটাই এক্সটেন্সিভ রিডিং। ক্লিয়ার? ধরো এটাকে যদি আমরা স্ক্যানিং বলি, স্ক্যানিংকে আর স্কিমিংকে আমরা কেন গোলাবো, কিভাবে গুলিয়ে ফেলতে পারি? যদি তোমরা এইরকম স্ট্রাকচার অনুযায়ী মনে রাখতে পারো তাহলে তোমাদের স্ক্যানিং আর স্কিমিং কোনোভাবেই গুলিয়ে যাওয়ার চান্স নেই। তাহলে আমরা ইন্টেন্সিভ রিডিং কি বললাম? স্লো প্রসেস, যেটাকে আমরা খুব ধীর গতিতে পড়াশোনা করি। এক্সটেন্সিভ রিডিংয়ে খুব ফাস্ট, আমরা দ্রুততার সহিত পড়ি। তাহলে যদি সহজে আরও বুঝতে চাই তখন আমরা কিউ এক্সাম্পল নিলাম। আমরা সারা বছর ধরে পড়ছি, ধীরে ধীরে পড়ছি, এক্সামের টাইমে পড়ছি, খুব ফাস্ট পড়ছি। স্ক্যানিং আর স্কিমিং, যেটাই স্ক্যানিং সেটাই ইন্টেন্সিভ, যেটাই স্কিমিং সেটাই এক্সটেন্সিভ। তাহলে এইবারে তোমাদের মনে ধারণা আসতেই পারে যে এই ছকটার কি দরকার। এই যে তোমরা লেকচারটা শুনলে, তোমরা যখনই এই ছকটা দেখবে তখনই তোমাদের কনসেপ্টের কথা মনে পড়ে যাবে। আমি তাই জন্যেই এই ছকটাকে খুব সুন্দরভাবে তৈরি করেছি যাতে তোমরা খুব সহজেই এই কনসেপ্টটা মনে রাখতে পারো। তোমরা আগে স্ক্রিনশটটা তুলে নাও, তারপরে আমি বলছি। তুলে নিয়েছো? ভেরি গুড। তাহলে
ল্যাঙ্গুয়েজ স্কিলসে এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এইগুলো জানলেই তোমরা একটা কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, বা দুটো কোয়েশ্চেনও এসে গেলে এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। কারণ বেশিরভাগ এক্সামেই ল্যাঙ্গুয়েজ স্কিলস থেকে এর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরে কোয়েশ্চেন আসবে। এইবারে কথা হচ্ছে, এটাকে যদি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু তোমরা উত্তর করতে পারবে না। তাহলে এটাকে যদি ভালোভাবে তোমরা বুঝতে চাও, পরের ক্লাসে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন ডিসকাশন করে দেব, যাতে তোমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই চ্যাপ্টারটার পরে আর মোটামুটি 3 থেকে 4টে চ্যাপ্টার বাকি থাকবে, সেটাও আমি তোমাদের করিয়ে দেবো। এর পরের ক্লাসে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কী কী মেথডের প্রয়োজন, সেই মেথড সম্পর্কে একটু ডিটেলসে জানতে হবে, কারণ কিছু কিছু সময় দেখা গেছে মেথড থেকেও কোয়েশ্চেন তুলে দেয়। তাহলে তোমরা এই ক্লাসটা অবশ্যই দেখে রাখো, পরের ক্লাসে কোয়েশ্চেনের জন্য অপেক্ষা করো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।